যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন এটা জানতে চাইব না, কারণ আপনি সব সময় ভালোর দলেই। এই করোনা নামক ভাইরাসের মহামারীর দিনে আপনি যে ক্ষণিকের আনন্দ দেওয়ার চেষ্টা করছেন, এজন্য আপনাকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আমার বাসা ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলার চেচুয়ায়। আর শারীরিক অসুস্থতা ও লকডাউনের জন্য স্টুডিওতে যাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই আপনি পড়ে শোনালে অনেক খুশি হব। আর এটা voot.com এ শেয়ার করা আমার তৃতীয় ঘটনা। সবগুলো স্টোরি সিলেক্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর অনুপ্রাণিত হয়ে স্টোরি কালেক্ট করে লিখে পাঠানো। কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাই ঘটনায়। এইখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে আমি যে স্টোরি দিয়েছিলাম সেই স্টোরির খবর, যে আমার স্টোরি কেন প্রচার করা হচ্ছে না। ভালো যদি স্টোরি হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করবো বা আমরা পড়ে শোনাবো। আর অনেক স্টোরি কিন্তু কিউয়ে থাকে, সুতরাং আপনার স্টোরি কখন আসবে নিবেন। সো একটু ধৈর্য ধরবেন, সেটা আমার আপনাদের কাছে চাওয়া। যাই হোক, এখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যাবো। তিনি লিখছেন, ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলার 2 নম্বর বড়গ্রাম ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের স্কুলের এক বুড়া পীরের ঘটনা, এবং এটি বাস্তব ঘটনা তুলে ধরব লিসনারদের কাছে। এই ঘটনাটি 4 নং ওয়ার্ডের বাজে ধানুকা গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বীর কাছ থেকে কালেক্ট করা। এটি 88-র বন্যার সময়কার ঘটনা। ময়মনসিংহ বিভাগেও তখন বন্যার পানি বিদ্যমান, চারিদিকে থই থই পানিতে তলিয়ে গেছে মুক্তাগাছা উপজেলার সবকটি ইউনিয়ন, সবকটি এলাকা। মুক্তাগাছা উপজেলার 2 নম্বর বড় গ্রাম হল একটি ইউনিয়ন। সেই সময় বড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন খোকা মিয়া। বড়গ্রাম ইউনিয়নের বাজে ধানুকা গ্রামে বুড়াপীর নামে এক বৃদ্ধ তার স্ত্রী নিয়ে একটি কুটিরে বাস করতেন। বন্যার পানিতে অভাবের সংসার বুড়াপীরের ছোট্ট কুটিরটি ভেঙে যায়, আর ছোট্ট কুটিরটি ভেঙে ঘুমন্ত বুড়াপীর আর তার স্ত্রীর মাথায় পড়ে। ব্যথায় চিৎকার করে আশেপাশের লোককে জড়ো করা হয়, এবং আশেপাশের লোক হাঁটু পানিটি নিয়ে বুড়াপীরের বাড়িতে গিয়ে বুড়াপীর এবং তার স্ত্রীকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে। দুর্ভাগ্য, রাস্তাঘাট তখন পানিতে তলিয়ে যাওয়ায়, যানবাহন না পাওয়ায়, চিকিৎসার অভাবে ঘটনাস্থলেই বুড়াপীরের স্ত্রীর মৃত্যু হয়। গ্রামের শিক্ষিত কয়েকজন বুড়াপীরের শরীরে জখম হওয়া ক্ষত গরম পানি দিয়ে ধুয়ে কিছু গাছ কাছান্ত ঔষধ লাগিয়ে দেয়। বুড়াপীরের শরীরের অবস্থা কিছুটা উন্নতি হলে যখন তাকে কৌশলে জানানো হয় তার স্ত্রী আর এই দুনিয়ায় নেই, ঠিক তখনই তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। তার বয়স তখন ছিল 113 এবং অনেক বৃদ্ধ একজন মানুষ। এলাকাবাসী মনে করেছিলেন বলে কৌশলে বুড়াপীরের স্ত্রীর মৃত্যুর খবরটা বুড়াপীরকে শোনালে হয়তো সে মেনে নেবে, কিন্তু কে জানত বুড়াপীর যে নিজের জীবনের চাইতেও তার স্ত্রীকে বেশি ভালোবাসতেন। থই থই পানিতে রাতেই আশেপাশের গ্রামে খবর পৌঁছে যায় বাজে ধনুকা বয়োবৃদ্ধ বুড়াপীর আর নেই। ছোট ছনের তৈরি মসজিদের ইমাম সাহেবের সাথে এলাকার পরামর্শে বুড়াপীরের জানাজা নির্ধারণ করা হয় পরদিন সকাল 8টায়। শেষ রাতে বাজে ধনুকা গ্রামের ছনের ছোট্ট মসজিদের ইমাম রফিকুল মিয়া, এখনো উনি বেঁচে আছেন, এলাকায় বেশ কয়েকজন বুড়াপীর ও তার স্ত্রীর কবর খুঁড়তে বের হন, কিন্তু চারিদিকে পানিতে তলিয়ে যাওয়ায় কোনোভাবেই কবর খুঁড়তে পারছিলেন না এলাকাবাসী। অবশেষে মওলানা রফিকুল মিয়া বললেন লাশ পানিতে ভাসিয়ে দিতে। এলাকাবাসী রফিকুল মিয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানালেও পরবর্তীতে সবাই সেটাই মেনে নেয়। পরদিন সকাল 8টার সময়, অর্থাৎ 8টার আগে হাঁটু পানি সমান পানিতে বুড়াপীরের শেষ গোসল করানো হয়, এবং 3 জন ব্যক্তি তার পাশে পর্দা করে বুড়াপীরের স্ত্রীর শেষ গোসল করান এলাকার আয়ুব মিয়ার বউ জয়না খাতুন। 8টার সময় কলাগাছ কেটে ভেলা বানিয়ে সেখানে বুড়াপীর ও তার স্ত্রীর লাশ রেখে জানাজা পড়ানো হয়, এবং জানাজা পড়ান মওলানা রফিক মিয়া। চারিদিকে
পানিতে তলিয়ে গেলেও বড়গ্রাম ইউনিয়নের শখানেক লোক অংশ নেয় বুড়া পীরের জানাজায়। জানাজা শেষ হলে সবার উপস্থিতিতে বুড়া পীর ও তার স্ত্রী বড়গ্রামের কৈয়া বিলে ভাসিয়ে দেওয়া হয় তাদেরকে। ওই দিন রাতেই বড়গ্রাম ইউনিয়নের পানি কমে যায় এবং তার পরদিন সকালে কৈয়া বিলে ভেসে ওঠে পচে যাওয়া 2টি লাশ। পরদিন সকালে কৈয়া বিলে এমন লাশ দেখে সবাই একত্রিত হয়। উপস্থিত সবাই এখানে আসে এবং ওখানে শনাক্ত করা হয় লাশটা। এলাকার চেয়ারম্যান শনাক্ত করেন। পরে বাজেধনুকার গ্রামের মৌলানা এবং বাজেধনুকার এলাকাবাসী তাকে লাশ নিশ্চিত করে যে এই লাশ দুটো বুড়া পীর ও তার স্ত্রী। মৌলানা রফিক মিয়া এ সময় এলাকাবাসীকে বলেন, যেহেতু পানি কমে গেছে সেহেতু এখন বাজেধনুকার কোনো এক জায়গায় কবর করে এই লাশ দুটিকে মাটি দিতে হবে। মৌলানার কথায় সবাই সম্মত হয়ে খোকা চেয়ারম্যান দুটি কবর খোঁড়ার নির্দেশ দেন। দুপুরে কবর খোঁড়া শেষ হলে দুর্গন্ধযুক্ত লাশ দুটি মাটি দেওয়া হয় বাজেধনুকার গ্রামে। জানা যায়, মুক্তিযুদ্ধের 20 বছর আগে বাজেধনুকা গ্রামে বসত ঘর নির্মাণ করেন বুড়া পীর ও তার স্ত্রী। সে সময় বুড়া পীরের বয়স ছিল আনুমানিক 75 থেকে 80। বৃদ্ধ এই পীর উক্ত গ্রামে এসেই ধর্ম প্রচারে লেগে গেলেন। গ্রামের সবাইকে ধর্মের শিক্ষা দিতেন। অভাবে সংসারে তাদের কোনো সন্তান ছিল না। বুড়া পীরের স্ত্রী পর্দা করতেন। তবে বুড়া পীরের স্ত্রীর মৃত্যুর সময় বুড়া পীরের স্ত্রীর বয়স ছিল মাত্র 55 বছর। লোকমুখে জানা যায়, বুড়া পীর ও তার স্ত্রী বেশিরভাগ সময় রোজা রাখতেন। ঘরে খাবারের কিছু ছিল না বিধায় তারা এমনটাও করতেন বলে জানা গেছে। বুড়া পীর কখনো ভিক্ষা করেননি এবং তিনি ভিক্ষাকে খুবই খারাপ চোখে দেখতেন। এলাকার যুবক ছেলেদের কোরআন পড়িয়ে যে টাকা পেতেন তাই তিনি সংসার চালানোর কাজে ব্যবহার করতেন। এলাকাবাসী ঈদ আসলে ফিতরা যাকাত দিতে গেলে বুড়া পীর বলতো, আমি তো গরিব নই, বরং আমার চাইতে আরো অনেক গরিব এই গ্রামে আছে, তোমরা এই টাকাগুলো তাদেরকে দিয়ে দাও। লোকমুখে শোনা যায়, যুদ্ধের সময় এলাকার মুক্তি বাহিনীকেও তার স্ত্রী নিজ হাতে রান্না করে খাওয়াতেন। এ সময় মুক্তি বাহিনীর সদস্যরা বাজার থেকে বিভিন্ন খাবার দাবার কিনে নিয়ে এসে বুড়া পীরকে দিয়েও যেতেন। দেশ যখন স্বাধীন হলো তখন বুড়া পীর নিজের বাড়িতে একটা মিলাদের আয়োজন করেন। তো এই হচ্ছে বুড়া পীরের জীবন কাহিনী। তবে বুড়া পীর একটি গুণ ছিল তার, তিনি ছিলেন, সেটি হলো শতবর্ষী এই বৃদ্ধা কোনো লাঠি ছাড়াই হাঁটতে পারতেন এবং চশমা ছাড়াই কোরআন শরীফ পড়তে পারতেন। অনেক এসরার হয়তো মনে করছেন আপনি যেটা স্কুলের ঘটনা বলতে চেয়েছিলেন, তাহলে বুড়া পীরের সাথে এর সম্পর্ক কি? সম্পর্ক অবশ্যই আছে, আর সেই সম্পর্ক এখন আপনাদের জানাবো। বুড়া পীরের মৃত্যুর 22 বছর পর বাজেধনুকা গ্রামে একটি স্কুল নির্মিত হয়। 4 জন শিক্ষক আর 60 জন ছাত্র মিলে স্কুলটির যাত্রা শুরু হয়। গ্রামের অবস্থা তখন ভালোই চলছিল। গ্রামের মানুষগুলো এখন আর অভাব অনটনে নেই। সবাই এখন কিছু না কিছু করে এবং তাদের নিজেদের সংসার চালায়। কিন্তু কে জানতো এই গ্রামে নেমে আসবে এক কালো অন্ধকার। 10 সালের কোনো এক রাতের ঘটনা। গ্রামে তখন আষাঢ় মাসে নিঝুম বৃষ্টিতে আবাদি ফসলে মাছের আনাগোনা দেখা যায়। মৃত কুদ্দুস মিয়ার ছেলে মজিদ গেছেন জাল নিয়ে মাছ ধরতে। রাত ঠিক আনুমানিক 11টা। মজিদ মিয়া একটা বড় শৈল মাছ পেয়েছেন, সাথে কিছু মলা মাছ। মজিদ মিয়া মাছগুলো লুড়ায় রেখে লুড়া দিয়ে বাড়ির পথ ধরলেন। ঠিক এমন সময় মজিদ মিয়া দেখেন লম্বা গাড়িওয়ালা সেই বুড়া পীর তার থেকে 30 গজ সামনে দাঁড়িয়ে আছে। রাতের এই অন্ধকারে মজিদ মিয়া ঠিকই চিনতে পারেন এ তো বুড়া পীর, কিন্তু সে এখানে কেন? সে তো মারা গেছে। আর ঠিক থাকতে পারলেন না মজিদ মিয়া, গগন বিদারী চিৎকার দিয়ে জ্ঞান হারান তিনি। পরদিন সকালে তাকে ফসলি ক্ষেত থেকে উদ্ধার করা হয় এবং মজিদ মিয়া সবাইকে বিষয়টি জানালেও কেউ তা বিশ্বাস করেনি, বরং সবাই হেসে উড়িয়ে দেয়। ঠিক এর 3 দিন পর তীব্র জ্বরে ভুগে মারা যায় মজিদ মিয়া। এর ঠিক 2 বছর পর স্কুলের ঘড়ির কাঁটায় তখন 2টা। পুরোদমে ক্লাস চলছে, কিন্তু হঠাৎ করে গ্রামের আকাশে তীব্র মেঘ জমতে শুরু করে। কালবৈশাখী ঝড় সাথে শুরু হয়। চারিদিক তখন রাতের মতো অন্ধকার। ক্লাসের সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে স্কুলের বারান্দায় এসে দাঁড়িয়ে ঝড় উপভোগ করতে থাকে। আর ঠিক এমন সময় সবার নজর যায় মাঠের ওপর উপস্থিত
শিক্ষক ও ছাত্ররা দেখতে পায় স্কুলের মাঠে একই রকম ঝড় বৃষ্টিতে একজন বৃদ্ধ লোক নামাজ পড়ছে। কেউ ওই লোকটিকে না চিনলেও স্কুলের পিয়ন গফুর মিয়া ঠিকই চিনতে পারেন। আরে, এ তো বুড়া পীর। চমকে যায় সবাই। গফুর মিয়ার কথা কেউ বুঝতে পারে না। সবাই গফুর মিয়াকে জিজ্ঞেস করে কোন বুড়া পীর, আর ইতোমধ্যেই মাঠে থাকা লোকটি গায়েব হয়ে যায়। পরদিন গ্রামের সবাই মিটিং করে গফুর মিয়ার জবানবন্দি নেয় এবং সিদ্ধান্ত নেয় বুড়া পীর কি আসলেই আবার ফিরে এসেছে কিনা তা যাচাই করার জন্য। আর এই দায়িত্ব দেওয়া হয় তৎকালীন কিছু যুবককে। কিন্তু দীর্ঘ 6 মাস পেরিয়ে গেলেও বুড়া পীরের আর কোনো হদিস মেলেনি। 2014 সালে ডিসেম্বর মাসে গ্রামে শুরু হয় বুড়া পীরের তাণ্ডব লীলা। ডিসেম্বর থেকে শুরু করে রাতে প্রায় 14-15 জন বুড়া পীরকে সাদা পাঞ্জাবি গায়ে গুঁজো হয়ে হাঁটতে দেখেছেন বলে দাবি করেন। কেউ দাবি করেন বুড়া পীরকে তিনি পুকুরের ওপর দিয়ে হাঁটতে দেখেছেন, আবার কেউ দাবি করেন যে বুড়া পীরকে আম গাছে বসে থাকতে দেখেছেন। ঘটনা যখন তীব্র আকার ধারণ করে তখনই এলাকার শিক্ষিত ব্যক্তিরাও ঘটনাটা বিশ্বাস করতে বাধ্য হন। পরিশেষে এই তাণ্ডব গ্রামবাসী এক তান্ত্রিককে খবর দেয়। তান্ত্রিক এসে মন্ত্রতন্ত্র করে গ্রামবাসীকে জানান বুড়া পীর এবং তার স্ত্রী দুজনই যেখানে কবর দেওয়া হয়েছে তার উপরে স্কুল নির্মিত হওয়ার কারণে তারা রাগান্বিত হয়েছেন এবং এই কারণেই বুড়া পীর এলাকায় তাণ্ডব শুরু করেছেন। পরে এলাকাবাসী কোনো এক অজুহাত দেখিয়ে একটা অনুমোদন তৈরি করে এবং স্কুলটাকে 50 গজ দূরে সরিয়ে নেওয়া হয়। তারপর থেকে সচরাচর বুড়া পীরকে আর কেউ দেখেনি। তবে এই এলাকার যুবকরা এখনো দাবি করেন অন্ধকারে কেউ যদি একা সাহস করে বুড়া পীরের কবরের দিকে যায় তাহলে ঠিক তার সামনেই দাঁড়িয়ে কুঁজো হয়ে হাঁটতে থাকবে বুড়া পীর। এই তো কিছুদিন আগের কথা, বাহেঙ্গা গ্রামের তরুণ টাটকা টকবগে যুবক মামুনের রহস্যজনক মৃত্যু হয়। জানা যায় বাহেঙ্গা স্কুলের 50 গজ দূরে বুড়া পীরের কবরের সামনে একটা গোলাপ ফুল ফুটেছিল। যদিও বুড়া পীর ও তার স্ত্রীর কবরের কোনো চিহ্ন এখন নেই, মাটি সমান হয়ে গেছে। মামুন মিয়া সেই গাছের গোলাপ তুলতে গিয়েছিল সন্ধ্যাবেলা। এলাকার মুরব্বীরা নিষেধ করেছিল গোলাপ তুলতে, কিন্তু কে শোনে কার কথা। মামুন গেল এবং জেদ খাটিয়ে গোলাপ আনলো। মুরব্বীরা সবাই মামুনকে নিষেধ করেছিল, কারণ গ্রামের আনসর নামে এক মুরব্বী একদিন এশার নামাজের পর মসজিদ থেকে বাড়িতে ফিরে আসার সময় দেখেন গোলাপ গাছের কাছে বুড়া পীর তসবিহ গুনছেন। মামুন মিয়া গোলাপ আনার ঠিক 5 দিন পর হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে এবং পরিবারের লোকেরা তাকে চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপর থেকে ওই গোলাপ ফুলের গাছে কেউ গোলাপ তুলতে সাহস পায়নি। কে জানে কিসের কষ্ট বেদনায় বুড়া পীর এখন রাতের অন্ধকারে গ্রামে ঘুরে বেড়ায়। যদি কেউ বুঝতে পারেন অবশ্যই জানাবেন। যদিও আমাদের ধর্ম অনুযায়ী এসব কথা বিশ্বাস কেউ করে না, ওই লোকগুলো তাহলে কাকে দেখছিল? তবু আমি বলবো এই দুনিয়ায় সবকিছুর উপস্থিতি বিদ্যমান রয়েছে এবং প্রশ্ন থেকেই যায় যে সব মিলিয়ে লিসেনারদের বলছি যদি বুকে সাহস থাকে, বুড়া পীরকে দেখার খুব ইচ্ছে বা শখ থাকে, তাহলে উল্লেখিত ঠিকানায় চলে আসবেন, যোগাযোগ করেও আসতে পারেন, কারণ আমি এই এলাকাতেই থাকি। সাহস আছে আপনার? আসবেন কি একদিন বুড়া পীরকে দেখতে? একবার নয় চলেই আসুন। তবে রাত 12টার পর বুড়া পীরের যে কবর রয়েছে সেখানে যেতে সাহস আছে আপনার? বুড়া পীর এখনো রাতের অন্ধকারে ওই গোলাপ গাছের নিচে বসে থাকেন। তারপরে তিনি বলছেন টাইপিং অনেক মিস্টেকের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। না, ঠিক আছে, আমার মনে হয় যে লেখার পর আপনারা একবার সেটা রিড আউট করলে ভালো হয়, তাহলে ফুলগুলো বেরিয়ে আসবে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে এই চমৎকার ঘটনা উপহার দেওয়ার জন্য। এবং আমিও বলবো যদি আপনাদের কারো সাহস থাকে বা খুব আগ্রহ থাকে বা যেতে ইচ্ছে করে, আপনারা কিন্তু যেতে পারেন। ময়মনসিংহ তো বেশি দূরে না, এবং যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন দেখেন যে আসলেই সেই গোলাপ গাছের পাশে বসে কেউ তাসবিহ তেলাওয়াত করে কিনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত.com টিম, সাবরিনা টরন্টো থেকে। আজকে আমি আমার ঘটনা শেয়ার করছি না, পরবর্তীতে আমার ঘটনা নিয়ে আসব। আজ আমি আমার বান্ধবীর ভাইয়ের ঘটনা, যা আমাদের এই শহরে ঘটেছে, আমি ছোট ঘটনাটি বলবো। আমার বান্ধবীর ভাই, ওর নাম অপু। অপু আমার বান্ধবী লুনাকে ড্রপ করে এয়ারপোর্ট থেকে ফিরছিল। তো আমাদের এখানে যে হাইওয়ে, এয়ারপোর্ট থেকে ফেরার
বিভিন্ন ওয়ে আছে, বাট ও যেটা নিয়েছিল সেটা একটা হাইওয়ে। তো সেটা গার্ডিনার হাইওয়ে, এখানে টরন্টোতে যারা থাকে তারা সবাই চিনবে। তো যখন ফিরছিল তখন রাত 9:30। ফেরাতে সে দূর থেকেই দেখছে, সে গাড়ি চালাচ্ছিল, তো সে দূর থেকেই দেখছে যে হাইওয়েতে একটা মেয়ে দূর থেকে লাইটে দেখা যাচ্ছে যে হাত দেখাচ্ছে গাড়ি থামানোর জন্য। তো রাসেল ভাই, আমি বলিনি এখানে আমাদের এখানে হাইওয়েতে দাঁড়ানো তো কোনো উপায়ই নেই, কারণ কি এখানে হাইওয়েতে দাঁড়ানো, হাঁটা তো দূরের কথা, দাঁড়ানো নিষেধ, মানে আইনের বাইরে হাইওয়ে বা র্যাম্পের মধ্যে। তো আমার বান্ধবীর ভাই ভাবলো যে এত উইন্টারি নাইট, রাত 9:30, মানে অলমোস্ট মিড নাইটেই মনে হচ্ছে, কারণ আমাদের এখানে উইন্টারে 4:30 নাগাদ অন্ধকার নেমে আসে, রাত হয়ে যায়। তো 9:30 বেশ রাত বলা চলে। সে ভাবলো এরকম -15 টেম্পারেচার, ভাবুন একবার, এর মধ্যে এই নিয়ে রাস্তায় হাইওয়েতে আসলো কি করে। যতই একটু কাছে যখন আসলো, দেখলো তার গায়ে কোনো শীতের কাপড় নেই, কোনো জ্যাকেট, পুলোভার, নাথিং ওয়াজ দেয়ার। সো একটা ইন্ডিয়ান ড্রেস পরা অ্যান্ড টিপ পরা ছিল, ওই সাজগোজ ছিল। তো সে গাড়িটা কিন্তু থামালো। সে ভাবলো যদি বিপদে পড়লো বা কিছু হলো, যে ইন্ডিয়ান কিনা সেটা ভেবে না, যে ঠিক আছে মানে কোনো একটা নিশ্চয়ই বিপদ হয়েছে, তো কেন দাঁড়াই। তারপর সে দাঁড়ালো, দাঁড়িয়ে সে মেয়েটি ইশারা করলো যে ও আসবে গাড়িতে। তো সে গাড়ির দরজাটা খুলে দিল, মেয়েটা এসে উঠে বসলো। তারপর কোথায় যাবে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এটা কোনো জবাব দিচ্ছিল না। কোথায় যাবে একটা কাগজের অ্যাড্রেস দিল, অ্যাড্রেসটা ছিল আমার, মানে যেখানে গার্ডেনার হাইওয়ে থেকে যেখানে সে দাঁড়ানো ছিল সেখান থেকে ধরেন উইদাউট ট্রাফিক ধরেন 40 মিনিটস ড্রাইভ, ওটা মারাখাম সিটি। আর যদি উইথ ট্রাফিক সেটা ধরেন an hour। সো 9:30 সিটি ফ্রি ছিল সবকিছু, 40 মিনিটের মতো লাগবে। তো সে ভাবলো না, তাকে ড্রপ করে দেই, সে মনে হয় কোনো বিপদে পড়েছে, হয়তো কোনো ফাংশন ছিল বা কিছু একটা ছিল, সে যেতে পারেনি বা সম্ভব। জিজ্ঞেস করছে কি হয়েছে, মেয়েটি কোনো জবাব দিচ্ছিল না। বাট মিনওয়াইল অপু খেয়াল করলো, মেয়েটি যখন এসে বসলো ওর গাড়িতে একেবারে জুই, বেলি এই টাইপের ফুলের গন্ধে ভরে গেছে পুরা গাড়িটা। অপু গাড়ি চালাচ্ছে, ভয় পাচ্ছে, ভাবতে চেষ্টা করছে কি হচ্ছে, আবার এই ভাবছে যে মেয়েটি হয়তো ইংলিশ বুঝতে পারছে না, নতুন এসছে ইন্ডিয়া থেকে বা নেপাল থেকে বা যে কোনো খান থেকে হয়তো এসছে, তো বুঝতে পারছে না হয়তো, তাই জবাব দিচ্ছে না। যাই হোক, বেশি কথা বলে বাড়াবাড়ি করাটাও শোভন না। তো সে কিছুই ইনসিস্ট করছিল না, আর ঠিক আছে ভাবছিল তো পড়েছে, আমি নামিয়ে দিই। তো সে গাড়ি চালিয়ে যাচ্ছে ওই মারখাম। ওখানে একটা মন্দিরের অ্যাড্রেস দেওয়া ছিল। তো রাসেল ভাই, আমাদের এখানে অনেক মন্দির, অনেক মসজিদ, অনেক কাজ, আমাদের এখানে মানে কোনো কিছুরই কোনো কমতি নেই আর কি, মানে সবকিছু খুব সৌহার্দ্যপূর্ণ, সামঞ্জস্য করা সবকিছু। তো সে যাচ্ছে ওই অ্যাড্রেসটা ধরে। তারপর এর মধ্যে তার গন্ধে, মানে ও বলছিল লিটারালি ওর মাথা ঘোরাচ্ছে, এত গন্ধ। বাট সে ভাবছে না, তাকে দায়িত্ব যখন নিয়েছে তাকে আমার পৌঁছে দেওয়ার কথা। আবার ভাবছে গাড়ির হিটিংটা বাড়িয়ে দিয়েছে, যে মেয়েটির গায়ে কোনো শীতের কাপড় নেই। সে ভেবেই পাচ্ছে না -15 একটা মানুষ হাইওয়ের ওই খোলা জায়গায় দাঁড়িয়ে বা থাকতো কিভাবে। আর হাও, মানে এটা তো শীতে তার কলাপস করার কথা। যাই হোক, ভাবছে আর গাড়ি চালাচ্ছে, যাচ্ছিল, বা যে কোনো রাস্তায় তাই করতে হয়। তো তারপর সে যে অ্যাড্রেসে পৌঁছালো,
অ্যাড্রেসে সেই পর্যন্ত সে দুবার দেখেছে, মানে দুবার একটু খেয়াল করলো মেয়েটি তার দিকে তাকাচ্ছে, বাট সে সেটা খেয়াল করলো এইটুকুই। তারপর যখন অ্যাড্রেসে এসে দাঁড়ালো, অ্যাড্রেসে মেয়েটি দরজা খুলে নেমে গেল। নেমে গেট ছিল, মানে মন্দিরের গেট, তো মন্দিরের গেটের দিকে সোজা গেটের দিকে গেল, গিয়ে গেটে হাতটা রেখে ফিরে তাকালো, ফিরে অপুর দিকে তাকালো, অপুর দিকে তাকিয়ে হাসি দিল। হাসি দেওয়াতে অপু ভাবলো আচ্ছা যাক, আমাকে একটা বড় থ্যাঙ্কস দিয়েছে, তো হাসি দিল। তারপর অপু আবার হাতটা উঠিয়ে ওয়েভ করতে যাবে যে ঠিক আছে, হেসেছে যখন আমি ওয়েভ করি, বেস্ট উইশেস। বাট অপু তাকিয়ে দেখে ওখানে মেয়ে কেন, কেউই নেই। বেসিক্যালি মন্দিরের গেটটা বন্ধ, কারণ অপু তখন ঘড়িতে তাকিয়ে দেখে রাত 1:30। অপু তখন ভাবছে 9:30টায় যাকে তুললো 40 মিনিটস যেখানে পৌঁছানোর কথা, রাত 1:30টা হলো কি করে? আর এই সময়টুকু সে কি করেছে? এই সময়টুকু সে কি রাস্তায় ছিল? এখন অপু খুব শিভারিং করছিল যে এরকম তুললো একটি মেয়েকে কোনো কাপড় চোপড় ছাড়া, আই মিন শীতের কাপড় ছাড়া। সেই মেয়েটি আবার মন্দিরের গেটে গিয়ে মিলিয়ে গেল, ইনভিজিবল। এখন ও ভাবছে এটা কি করে সম্ভব, আর ওয়েভ করলো, মানে তার সাথে হাসলো। সে ওয়েভ করতে গিয়ে দেখে নাই। এতক্ষণ তাহলে সে কোথায় ছিল? 9:30 থেকে 1:30 পর্যন্ত অলমোস্ট 4 আওয়ার্স। তো এই 4 ঘন্টা গাড়ি চালানো তো কথা নয়, 4 ঘন্টা তো সে গাড়ি চালায়নি। তাহলে কি হয়েছে, কি ঘটেছে কিছু বুঝেনি। সে তার ফ্রেন্ডকে ফোন দিল, সে খুব শিভার করছিল। সে একটা ক্যাফেতে ঢুকলো কফি খেতে। তারপর বেশ অনেকক্ষণ পর যখন একটু সুস্থ বোধ করলো, তারপর সে গাড়ি চালিয়ে নিজের বাসায় গেল। তো এই ছিল অপুর গল্প। এটি এই শহরে ঘটেছে। তারপর আবার আপনাদের সামনে আসবো যদি শুনতে চান। আমারও অনেক গল্প আছে হোটেলের। তো ভালো থাকেন সবাই। আমাদের এখানে এখনো লকডাউন চলছে। ঘর স্টে হোম, স্টে সেফ। শুভকামনা সবার জন্য। সবাই ভালো থাকেন। আল্লাহ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি পুরনো ঢাকা থেকে আবিদ বলছি। এর আগে ভূত এফএমে আমি একটি স্টোরি পাঠিয়েছিলাম ইমেল করে, কোনো কারণে সেটা হয়তো সিলেক্ট হয়নি। যাই হোক, আজকে আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটা একটু বড়, সেজন্য আমি আর লিখে পাঠালাম না, অডিও ক্লিপ পাঠাচ্ছি। যদি ভালো লাগে প্রচার করবেন। ঘটনাটা আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগের একটা ঘটনা। বলে রাখা ভালো যে আমি আমার জন্ম পুরনো ঢাকাতে এবং বেড়ে ওঠাও এখানে। বর্তমানে আমি যে বাসায় আছি এটা আমার পৈতৃক বাসাই। আর এই এলাকাটার নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না। তো ঘটনাটা জিনকে আনা নিয়ে, জিন হাজির করা নিয়ে। তো জিন হাজির করা নিয়ে ঘটনাটা ঘটেছিল আমার সাথে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আর ঘটনাটা ঘটেছিল আমাদের এলাকাতেই। এখানে একটা হুজুর বাড়ি ছিল। সবাই
পীর সাহেবের বাড়ি নামে চিন্তা অপরিচিত একটা বাড়ি ছিল। তো যাই হোক, ঘটনাটা সময়কাল তো বললামই আপনাকে, প্রায় আজ থেকে 20-22 বছর, 98 সালের ঘটনা। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো ঘটনাটা শুরু হয় এভাবে, আমরা কয়েকজন ফ্রেন্ড, আমাদের আড্ডার জায়গা ছিল একটা মাঠ। সেই মাঠে আমরা রেগুলারই আড্ডা দিতাম। আর বয়সের কারণে আমরা একটু বোখারে টাইপের ছিলাম, তো এলাকার মানুষজন আমাদেরকে বেশ ভয় পেত বললে ভুল হবে, আসলে অ্যাভয়েড করে চলতো আর কি। মানে হচ্ছে যে নিজের সম্মানের খাতিরই হোক বা ভয়ের কারণে হোক, আমাদের সাথে তেমন একটা বাদাবাদি করতে আসতো না। আমরা যেটাই করতাম আর কি, উশৃঙ্খল ছিলাম, অনেক দুষ্টামি করতাম অনেকের সাথেই। তো সেই সময় বিশেষ করে আমার কথা বলি, ধর্মকর্মে তেমন একটা আমার কোনো ঝোঁক বা আগ্রহ কোনোটাই ছিল না। তেমন একটা এগুলোকে পাত্তাও দিতাম না, গ্রাহ্য করতাম আর কি। তো হুজুর বাড়ি যে ঘটনাটা বলতে যাচ্ছি, সেই হুজুরকে অনেকেই মান্য করতো এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন তার কাছে তদবিরের জন্য আসতো। আর মজার বিষয় ছিল সেটা ছিল, আমরা 5-6 জন ফ্রেন্ড যারা রেগুলারই বললাম যে মাঠে আড্ডা দিতাম, তারা প্রতি বুধবার সেই হুজুর বাড়িতে হানা দিতাম। একটা কারণ ছিল, সেই কারণটা হলো প্রতি বুধবারে ওখানে একটা ওরস মতো হতো। ওরস মানে যেটা সিন্নি রান্না হতো, খিচুড়ি, খুবই মজার একটা খিচুড়ি খাওয়ার জন্য আমরা ওখানে হানা দিতাম মূলত। তো সেখানে যে একজন খাদিম ছিল, তার সাথে আমাদের বেশ খাতির ছিল, হাত করছিলাম আর কি। তো আমরা ভিতরে যেতাম না, মানে জায়গাটার একটু বর্ণনা দিই। সেটা হচ্ছে একটা বাসার নিচতলা দরবার, তার মানে ভিতরে একটা রুম, সেই রুমের বাইরে বেশ বড় একটা জায়গা, তারপরে হচ্ছে গেট। তো গেট দিয়ে ঢুকে সে বড় জায়গায় তার ভক্তরা অপেক্ষা করত এবং অল্প কিছু লোকজন ভিতরে তার যেখানে বসতেন ওইখানে থাকতো। তো যাই হোক, প্রতি বুধবারের মতো আমরা এক বুধবার গেলাম এখানে, খাবো রাতের বেলা। সেই রাত 10টা সময় খাবার টাবার দেওয়া হয়। তো আমরা বাইরে বসে আড্ডা দিচ্ছি, দুষ্টামি করতেছি। তো এর মধ্যে বলে রাখা ভালো, আমাদের ফ্রেন্ডের নামগুলো বলার একটা কারণ হচ্ছে, সেটা পরে বলছি। আমার নাম আবিদ, আর আমার সাথে যে ফ্রেন্ডরা ছিল তার মধ্যে একজন ছিল রাসেল, আর একজন ছিল সুজন, আর একজন ছিল সাগর। আমরা মোট 4 এমনি আমাদের বন্ধু সবাই আরো ফ্রেন্ডরা থাকতো, তো সেদিন তারা যায়নি। আমাদের প্রায় 8-10 জনের একটা গ্রুপ থাকতো সবসময়। তো যাই হোক, বসে আড্ডা দিতেছি এবং খাবারের জন্য ওয়েট করতেছি, কখন খাবার হবে, সার্ভ করবে তারা। তাদের দরবার যখন শেষ হবে তখন খাবার সার্ভ করে তারা। এখন ঘটনা হচ্ছে যে তাদের খাতেন যে হেল্পার, সে তো আমাদের হাত করা ছিল, তাদের সাথে ভালো প্রতিটা দিচ্ছি। তো বাইরের লোকজন আছে, তারা তাদের মতো বলে কথাবার্তা বলতেছে, এক সাইডে আমরা বসে আড্ডা দিচ্ছি। এর মধ্যে হঠাৎ করে সেদিন সে খাদেন আমাদের কাছে আসে। তো তাকে বললাম আমরা যে কি আজকে খাবারটা কখন দেবে। খাবার তো পরে যখন দাবার দেবে
তো হুজুর ভিতর থেকে খবর পাঠাচ্ছে আমাকে দিয়ে যে আপনাদের মধ্যে দিয়ে কার নাম আসছে তাকে হুজুর একটু ভিতরে ডাকছেন। আমরা একজন একজনের মুখ চাওয়াচাওয়ি করতেছি, যেহেতু আমার নাম আবিদ। আমি বললাম যে দিয়ে তো আমার নাম আবিদ, কেন কি হয়েছে? হুজুর আপনার ডাকে। বলি কেন? হুজুর আমার ডাকে, হুজুর কি আমার চিনে? বলে যে না, চিনে কি চিনে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু হুজুর আমাকে তো বলে পাঠালেন না। তখন আমি তো একটু ভয়ও পেয়ে গেছিলাম যে আসলে হঠাৎ করে এরকম কি হলো, কি জিনিসটা আসলে বুঝতে পারতেছিলাম না। তো আমার বন্ধু সাহস দিল, যা দেখ না কি ঘটনাটা, আমরা তো আসি, বিষয় হলো তো আমরা সামাল দিতে পারবো। তো বয়সটাও কম ছিল, একটু ভয় ভয় লাগতেছিল, আবার একটা প্রেস্টিজের ব্যাপার ছিল বন্ধুদের সামনে যে আসলে এরকম ডাকছে, যাবো না। সাহস করে বললাম চলেন যাই, দেখি কি আছে কি হয়। তো ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে দেখি যে দুই সাইডে সারি করা লোকজন বসা আছে। আর আমরা আসলে ওই হুজুরকে বিশ্বাস করতাম না, সত্যি কথা। আমরা মনে করতাম যে একজন ভণ্ড মানুষ, ভণ্ড হুজুর। সবসময় তাকে নিয়ে ভাবতাম, ঠাট্টা করতাম। সেই সময় বললাম আপনাকে যে সে সময় আসলে ধর্মকর্মে আমার তেমন একটা বিশ্বাস ছিল না, সেসব কারণে আর কি। তো যাই হোক, সেটা এখন হুজুরকে দেখে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে বললো যে তুমি এখানে আসো, আমার সামনে এসে বসো। এই ভারী গলায় বললেন আর কি। হুজুরের বয়স ছিল হচ্ছে আপনার কিরকম 60+ হবে, 60+। দাড়ি বেশ বড়, মাথায় একটা কালো টুপি পরতেন উনি, ওই যে আপনার পাকিস্তানি টাইপের টুপি আর কি, চিন্না টাইপের। আর হচ্ছে বেশ বড় বড় দাড়ি, লাল রঙের মেহেদি দেওয়া, চুলও লাল, চোখগুলো বেশ বড় বড়। তা হুজুরের নামটা আমি সঙ্গত কারণে বললাম না আর কি। হুজুর আমাকে ডেকে সামনে বসালেন। বসানোর পরে বললেন যে তুমি আমার একটা কাজ করে দিতে হবে। আমি বললাম যে আমি আপনার কাজ করে দেবো, কি কাজ বলেন? বলে যে তোমার কিছুই করতে তেমন হবে না, কষ্টকর, আমি তোমার সাহায্য করবো, কিন্তু তুমি আমাকে শুধু হেল্প করবো, সাহায্য করবো, সহযোগিতা করবো আমাকে। তো আমি চিন্তা করতেছি, কোনো উত্তর দিচ্ছি না, হ্যাঁ বা না কিছুই বলছি না, ঠিক করে আসছি। তো হুজুর আমার হ্যাঁ বা না আর উত্তরের অপেক্ষা না করেই ওই খাদেমকে বলতেছেন তুমি ওকে একটু নিয়ে যাও পাশে, নিয়ে যেয়ে ওকে একটু উজু করায় নিয়ে আসে। তখন তো আমি আসলে একটু ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে যাওয়ার পরে খাদেমের সাথে বের হয়ে গেলাম। বের হয়ে যেয়ে আমি উজু আমাকে করতে নিয়ে যাবে, ওদিকে না গিয়ে আমি আমার ফ্রেন্ডদের কাছে চলে এসে বলতেছি এরকম এই বলতেছি, তো চলো আমরা পালাই। তখন ওই খাদেম আমাকে টানাটানি করতেছে, বলতেছে যা না, যা কি আসছে দেখি না, আমরা তো আসি, আমরা তো তোমার বাইরে থেকে দেখতেছি সব, কোনো কিছু হলে যায় এত লোকজনের মধ্যে তোমাকে সে কি করবে। আর তাছাড়া এমনিতে তো আমরা বিশ্বাস করি না, আমার বন্ধু রোজই দেখি না কি করে আসছে একটা তামাশা দেখছি। আমার তো ভিতরে ভিতরে ভয় লাগতেছে, আবার তারা মজা করতেছে, এটা দেখেও ভাবতেছে যে দেখি আমিও কি করে, একটা কিউরিয়াসিটি মনে। তো সেই কিউরিয়াসিটি বশবর্তী হয়ে ভয় সহকারে আমি ওই ইয়ের সাথে গেলাম, উজু টুজু করে হুজুরের সামনে যেয়ে আবার বসলাম। বসার পরে দেখলাম যে আমার ডান দিকে একজন আর্মি অফিসার,
আর্মি অফিসার, এই কারণে বললাম যে ওনার ড্রেস আপ ছিল আর্মি ড্রেস আপ। উনি বেশ মোটামুটি বয়স্ক, প্রায় 40+ বয়স ছিলেন তার তখন। তা উনি বসেছিলেন পাশে, তো ওনাকে হুজুর ডাক দিয়ে কাছে বসালেন, তার একদম কাছে উঠে এসেছে, একদম কাছে। আর আমি হুজুরের একদম স্ট্রেট বরাবর। রুমের মধ্যে ধরেন আরো কতজন লোক হবে, 20-25 জন, দুই সাইড দিয়ে বসা। রুমের মেঝেতে সাদা রঙের চাদর বিছানো, মানে হচ্ছে কার্পেটের উপর চাদর বিছানো। আর যেখানে বসে আছেন সেই জায়গাটুকু আপনার এক ধরনের ওই আপনার কি বলবো তোষক থাকে না বিছানো, এরকম তোষকের উপরে সাদা কাপড় বিছানো, সামনে এক সাইডে দুটো কোল বালিশ, আর হচ্ছে আপনার সামনে একটা। আচ্ছা, এখন সেই হুজুর ওই আর্মি অফিসারকে ডেকে তার হাতের বাম দিকে বসানোর পরে তার হাতের ডান দিকে একটা বাক্স মতো ছিল। সেই বাক্স থেকে আগেকার দিনে কাঠের বাক্স থাকে না, লেখাপড়া করতে মানুষ এরকম বাক্স একটা, মানে ঢাকনা উঠানো যায়, ওরকম একটা বাক্স থেকে সে একটা ছোট কৌটা মতো বের করলো। এই কৌটার মধ্যে আবার অনেকগুলো পাথর দেখলাম আমি, বিভিন্ন কালারের পাথর। ওখান থেকে সে একটা পাথর নিল, ওই যে আপনার হাতের আঙ্গুলে পড়ে না আংটি পাথর, এরকম ওভাল শেপের, সেরকম একটা কি কালারের, একদম লাল নুন না আবার অরেঞ্জও না, লাল পাথরই হবে আর কি, ওটাকে লাল কালারই বলবো আমি। তো পাথর নিলেন, নিয়ে সে বালিশটার উপর, তার সামনে যে বালিশটা ছিল আড়াআড়ি ভাবে রাখা, মাথার বালিশ, সেটার উপরে রাখার পরে সে আমাকে বলতেছে যে তুমি তোমার ডান হাতটা এটার উপরে রাখো। আচ্ছা, এখন আমাকে কেন তিনি ডাকলেন আর অন্য কাউকে ডাকলেন না, সেটার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা আমি বলে দিই এখন। সেটা হচ্ছে যে আমার রাশি হচ্ছে তুলা রাশি, হচ্ছে অক্টোবরে, তারিখটা বললাম। তো এই কাজটা করার জন্য তার তুলা রাশির একজন মানুষ দরকার ছিল, সেটা আমি পরে জানতে পারি, এই জন্য আমি এখনই বলে দিলাম আর কি। তো আমাকে বললো যে ওই পাথরটার উপরে তুমি তোমার ডান হাতটা রাখো, হাতের তালুটা রাখো। আমি তো বেশ ভয় পাচ্ছি, ফ্যান চলতেছে, টিউব লাইট চলতেছে, তারপরে আমি কেমন অনেক গরমের দিন ছিল, আমি ভাবতেছি রুমে জানলা টানলা সবই খোলা, বাতাস হচ্ছে, তারপর ভাবতেছি। তো উনি আমার অবস্থা দেখে বলতেছে ঠিক ভয় পেও না, ওনার মেয়ে, আর্মি অফিসার যার কথা হচ্ছে, ওনার মেয়ে হারিয়ে গেছে, বাস থেকে পালিয়ে গেছে। উনি আসছে আমার কাছে ওটা খোঁজের জন্য। তো তোমার মাধ্যমে আমি তাকে একটা খোঁজ দেব, আল্লাহ যদি চায়, তো আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সহযোগিতায় আমি চেষ্টা করব। এতটুকু আমাকে বললো, এর বেশি কিছু বললো। দিন দুটি কথা ছিল, কিছু আমরা বলেনি। আচ্ছা, যাই হোক, এখন আমি তো ভয় পাচ্ছি। ভয় পাওয়ার পরে এখন মনে করেন যে আশেপাশে তাকাচ্ছি, পিছনে তাকাচ্ছি, জানালা যে আমার ফ্রেন্ড আছে নাকি, দেখলাম যে হ্যাঁ আমার ফ্রেন্ডরা জানালা দিয়ে পিছকি দিয়ে দেখতেছে। তো আমার সাহস পেলাম, যাক এতগুলো মানুষ আছে, ফ্রেন্ডরা আছে, কি আর হবে দেখি। তাছাড়া আর্মি অফিসার একজন আছেন সামনে, আইনের লোক। তা ওনার কথা বলতে আমি হাতটা রাখলাম হাতের উপরে। আচ্ছা, এখন উনি যেটা করলেন সেটা হচ্ছে যে আমাকে বললেন যে আমি তোমার হাতের উপর হাতটা রাখবো,
এবং যখন আমি তোমাকে চোখ বন্ধ করতে বলবো তুমি চোখ বন্ধ করবা, আর আমি যখন চোখ তোমাকে খুলতে বলবো তখন তুমি চোখ খুলবা। এর মাঝখানে তুমি আর চোখ খুলবা না। যদি চোখ খুলো বা খোলার চেষ্টা করো তোমার ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তুমি আমার কথা আশা করি মান্য করবা। হুজুর আমাকে তো বলল। তা আমি বললাম যে এতটুকুই করতে হবে, আর কিছু না? বলে যে হ্যাঁ এতটুকুই করতে হবে, আর কিছু করতে হবে। তাই বললাম ঠিক আছে, ভালো কথা। তো আমি তার কথা মতো তখন হাতটা ওটার উপরে রেখে, পাথরটার উপরে রেখে চোখটা বন্ধ করলাম। বন্ধ করার পরে আমি চিন্তা করতেছি, হুজুর আমার বললেন চোখটা খুলতে না, কি কারণে বললেন বা কি করবেন উনি মনে মধ্যে এসে চলতেছে। তো ক্ষতি হয়ে যাবে, চোখ খুলবো কি খুলবো না, খুললে বা কি ক্ষতি হয়, আমি তো এগুলো বিশ্বাস করি না। দেখা যাক, যদি তখন কিছু উল্টাপাল্টা মনে করি তাহলে চোখ খুলবো, সমস্যা কি। এই মনে করে চোখ বন্ধ করলাম আল্লাহর নাম নিয়ে। বন্ধ করার পরে তখন উনি আমার হাতের উপরে তার হাত রাখলেন, 2 হাতই রাখলেন। 2 হাত দিয়ে আমার হাত চেপে ধরলেন। মানে এমন না যে কবজিটা আমার ধরছে তা না, সিম্পল ভাবে স্ট্রেট আমার হাতের উপরে হাত, মানুষের হাতের উপরে হাত কিভাবে রাখে ওভাবে হাত রাখলেন। আলতো ভাবে রাখলেন, চাপ দিয়ে না, বেশি একটা চলে না। যাই হোক আলতো ভাবে রাখলেন। তারপরে কি করলেন, উনি কিছু দোয়া কালাম পড়তে শুরু করলেন। করতে 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 এক পর্যায়ে আমাকে তো চোখ খুঁজে না করছে, আমি একবার চিন্তা করতেছি খুলবো কি খুলবো না। তখন আমার ভালো একদম সেন্স ভালো মতো কাজ করতেছে, সমস্যা নেই। আস্তে আস্তে হঠাৎ করে আমি অনুভব করতে লাগলাম যে আমার হাতটা বেশ গরম হয়ে যাচ্ছে, বেশ গরম। আমি চিন্তা করতেছি হাতটা গরম হয়ে যাচ্ছে কেন, বুঝতে পারতেছি না। হাতটা কি টান দিয়ে সরাবো নাকি, কারণ হালকা ভাবেই তো আসলে হাতের উপর হাত রাখছে, টান দিয়ে সরালে তো সরানোই যায়, সমস্যা নেই। আবার চোখ খুলছে না করছে, চোখ খুলে যেতে এতগুলো মানুষের সামনে একটা মানে ইনসাল্টিং ব্যাপার। কি করবো দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে কাজ করতেছে অনবরত। কি করবো, ভয়ও লাগতেছে প্রচন্ড মনের মধ্যে। কারণ আমার লাইফে ফার্স্ট টাইম এরকম ঘটনা আমার জীবনে কখনো ঘটেনি আগে, হাতের উপর রাখা। কিন্তু আমি হাত নড়াইতে পারতেছি না, পাথরের মতো হয়ে গেছে, না স্টাক হয়ে গেছে একদম তার হাতের নিচে। মানে আমার এখন আমি হাত নাড়াইতে পারতেছি না কোথাও। তা এখন তো আমার মনের মধ্যে আরো ভয় কাজ করছে, কি হলো হাত নাড়াইতে পারতেছি, আমি হাত গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে আস্তে আস্তে আমার চোখটা যে বন্ধ করে আসছি আমি, এখন আমি চিন্তা করছি আমি চোখ খুলবো। চোখটা যেমন বন্ধ করে আসছি, অন্ধকার, একদম টোটালি অন্ধকার। এখন হঠাৎ করে আমি চোখ খুলবো চিন্তা করতে করতে হঠাৎ আমার কেমন যেন একটু এলোমেলো লাগতেছে, মানুষ যেমন একটু মানে কেমন সেন্সলেস হয়ে যাওয়ার আগে যেরকম একটু অকুশল হয়ে যায়, ওরকম মাথা ঘুরানো লাগতেছে। তখন আমি চিন্তা করতেছি যে আসলে আমার সাথে মনে আজকে একটা বিশাল কিছু করতে যাচ্ছে। দিকে ভয় কাজ করতেছি, থামতেছি। হঠাৎ এখন অন্ধকার চোখের মধ্যে আমি দেখতেছি আমার চোখের ভিতরে সাদা হয়ে যাচ্ছে, মানে আলো। আমি চোখ বন্ধ করা অবস্থায় আমার চোখের ভিতরে আমি দেখতেছি সাদা দবদবা, সাদা। মানে একটা কি বলবো, খালি একটা সাদা ঘরের ভিতরে যদি কেউ চোখ খুলে চারিদিকে যেমন সাদা দেখে, সেরকম আমার চোখ বন্ধ অবস্থায় আমি দেখতেছি আমার চারিদিকে আলোকিত সাদা অনুভব করতেছি। এদিকে আমার হাত কিন্তু গরম। যাই হোক এরকম করতে করতে হঠাৎ আমি তখন আমার আর কিছু আমি সেন্স করতে পারতেছি না, আমি অলরেডি সেন্সলেসের মতো হয়ে গেছি। আমার আর কিছু মনে নেই, সাদার মধ্যেই আছি, ওটার মধ্যেই আছি, সাদা।
অনুভূতিটা সেটাও আস্তে আস্তে আমার মাথা থেকে বের হয়ে গেছে। তখন আমি ওটা মাথার মধ্যে নাই যে আমার, তখন আমার মাথার মধ্যে সাদা সাদা এতটুকুই। তা এরপরে কতক্ষণ ওই অবস্থা ছিলাম আমি বলতে পারবো না। তা এক পর্যায়ে ওই অবস্থা থেকে হঠাৎ করে আমি অনুভব করতেছি যে আবার সাদা থেকে অন্ধকার হয়ে আসতেছে, কালো 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 কালো, ব্ল্যাক আউট ব্ল্যাক আউট। তখন এক পর্যায়ে হাতটার গরম অনুভূতিটা আমার কমে যাচ্ছে আর স্বাভাবিক হয়ে যাচ্ছে সবকিছু। এরপরে হুজুর একটা পর্যায়ে আমাকে বলতেছে যে এর মধ্যে এই সময়টুকুর মধ্যে সাথে সাথে বলতেছে আমি কিন্তু ঘোরের মধ্যে ছিলাম, মানে আমি কি হচ্ছে আমার সাথে আমার কিছু আর মনে নেই। এর মধ্যে হুজুর হঠাৎ করে বলে উঠলেন যে এবার তুমি আস্তে আস্তে চোখটা খুলো। তা আমি আস্তে আস্তে না হঠাৎ করে ঠাস করে চোখ খুললাম। চোখ খুলে খুব শান্তি স্বাভাবিক, হ্যাঁ, চারিদিকে হুজুরকে দেখতে পাচ্ছি, আশেপাশে সব দেখতে পাচ্ছি। আমার আমি মনে হলাম যে আমি একটা জীবন ফিরে পেয়েছি, হাত ছেড়ে বাঁচলাম আর কি। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, আমি কোথায় এসে পড়লাম আর কি সে মধ্যে পড়লাম এটা বলতেছি। হ্যাঁ, কথা বলছি তখন ওরা আরো অবাক যে আমি কথা বলছি, আমি নিজেই বলতে পারতেছি না, ওরা আমাকে বলতেছে যে তুই কি সত্যি বলতেছিস নাকি আমার সাথে মজা করতেছিস? আমি বললাম না আমি সত্যি বলতেছি, আমি তো কোনো কথা বললাম, চুপচাপ বলেছিলাম। বলে যে না তুই তো কথা বলছিস, আমি শুনলাম, সবাই শুনলো। তো আমি বললাম যে কি কথা বলছি সত্যি আমি জানি না, তুই বলতো তো আমাদের কি হয়েছে। তখন ওরা বললো যে হুজুর তোমার কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করলো, তুমি সুন্দর মতো উত্তর দিলা। তা আমি বললাম কি প্রশ্ন করছি? তা একটা মেয়ের নাম ধরে হুজুর জিজ্ঞেস করলো তোমাকে যে ও এখন কোথায়? তুমি বললা যে ও তো এখন চট্টগ্রামে। তখন সেই ওই আর্মি অফিসার পাশে বসেছিল, সেই আর্মি অফিসার আবার হুজুরকে বলতেছে যে হুজুর তো চোখ বন্ধ করা, সে শুনতেছে, তোমারও চোখ বন্ধ করা, তুমি বলতেছো। এদিকে মাঝখানে আর্মি অফিসার সে তোমাকে বলতেছে আর কি যে আমার মেয়ে কি কারো বাসায়, কারণ আমার একটি সম্পর্কের ভাই আছে, ওর বাসায় কিনা। তো তুমি আবার বলতেছো যে না ও আপনার কোনো আত্মীয়, সে একটা ছেলের সাথে আছে এবং কোনো বাসায় না, খোলা জায়গায়। এরকম তুই বললি। তাই বললাম যে তো আমি যে বললাম আমি স্বাভাবিকভাবে কথা বলছি। বলে যে না তোর বয়সটা একটু অন্যরকম হয়ে গেছিল, একটু ভারী হয়ে গেছিল, মনে হচ্ছিল যে তুই ধর্মকে কথা বলতেছিস। আমি বললাম তাই নাকি? আমি তো আসলে কিছুই আমার মনে নেই, আমি তো মনে ঘরের মধ্যে চলে গেছিলাম। আমি তো আসলে তখন আরো বেশি কাবাকাবি শুরু হয়ে গেছে। তখন আর ওদেরকে বলতেছে তো চল এখান থেকে চলে যাই, আমার না ভালো লাগতেছে না, আমাকে মনে অস্থির অস্থির লাগতেছে, ভয় লাগতেছে, চল চলে যাই। তোরাও মোটামুটি একটু ভয় পাইছে, ভয় পাওয়ার পরে বলতেছে চল চলে যাই। কারণ সেদিন আর খাওয়াটা মাথায় উঠছে, ওই দিন আর খাওয়ার চিন্তা নেই, যে যার বাসায় দৌড়। তখন রাতে 11টা 11:30 বাজে। তো বের হয়ে যাওয়ার সময় আসলে দেখলাম তখন টুকুর সময় খেয়াল করিনি, বাসায় গেটের সামনে একটা আর্মি জিপ ছিল, যে সেই লোক আসছিল আর কি, সবুজ কালারের জিপ গুলো থাকে না, আর্মি ওই জিপ। তো যাই হোক আমরা তো তখন যে যার বাসায় দৌড় দেওয়ার পরে বাসায় এসে তো ভয়ে কাঁপাকাঁপি, বাসায় কাউকে কিছু বলি না, খাওয়া দাওয়া করে মোটামুটি রাতে ঘুমায় পড়ি। তো যাই হোক আল্লাহর রহমতে সেদিন বা তারপরের দিন বা সপ্তাহখানিকের মধ্যে আমার তেমন কিছু হয়নি। আর
ওই ঘটনা আমি ভয়ে কারোর সাথে শেয়ারও করিনি। ওই একটা ফ্রেন্ডরা জানতো, আর ওইখানে যারা ছিল ওরা জানতো আর কি। তো ভয়ে আমি কয়েকদিন আড্ডাতেও যাইনি, বেডটেরও হয়নি তেমন একটু। তো বাসায় আমার আচরণ দেখে সবাই একটু ভাবতে হঠাৎ করে ছেলে কি হলো, তো ধরুন তো একটা ছেলে হঠাৎ রকম হয়ে গেল, কি হয়েছে না হয়েছে বুঝতে পারছিলাম। আমিও স্বাভাবিক থাকার আচরণ করতেছিলাম, বলতেছিলাম যে এই বিষয়টা একটু ভালো না, তাই বাসায় আসছি আর কি। তো এই ছিল মোটামুটি ঘটনা। তো সেদিন আর কি আমার মাধ্যমে একটা টিমকে হাজির করা হয়েছিল, এবং সেই টিমের মাধ্যমে সে প্রচুর ইনফরমেশন তাকে দিয়েছিল। পরবর্তীতে আমি জানতে পারি যে আসলে সেই লোকটা 2 দিন পরে তার ইয়েতে আবার আসছিল দরবারে, এবং এসে তাকে ধন্যবাদ জানিয়ে গেছে যে আসলে তার মেট্রেস যেটা উনি দিয়েছিলেন ওটা ঠিক ছিলেন, এবং তার লোক পাঠিয়ে সে ঠিকই তার মেয়েকে ট্রেস আপ করছে ওখান থেকেই। তো এই ছিল মোটামুটি ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে আপনি প্রচার করবেন, আর বোধ.com-এর সকল শ্রোতাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আসিফ ভাই, আমি জাপানের ওসাকা শহর থেকে বলছি। বর্তমানে একটি অটোমোবাইলস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে জাপানের একটি ফেমাস রেস্টুরেন্টকে নিয়ে। তো যেহেতু ফেমাস রেস্টুরেন্ট, সেক্ষেত্রে আমি ওই রেস্টুরেন্টটির নাম মেনশন করবো না, কিন্তু ঘটনার প্রেক্ষাপট দেখলে বা বুঝলে অনেকে বুঝতে পারবে যে আমি কোন রেস্টুরেন্টের নামটি বলছি বা ঘটনাটি বলছি। তো ঘটনাটি হচ্ছে, আমি যখন ওই রেস্টুরেন্টে কাজ করতাম তখন আমার সাথে যে কাজ করতো একটি জাপানিজ, মোটামুটি বয়স্ক বলা যায়, 50-এর ঊর্ধ্বে বয়স। তো ওনার কাছ থেকে নেওয়া, আমি ওনার নামে মেনশন করছিলাম। তো ঘটনাটি হচ্ছে এমন যে রেস্টুরেন্ট গিয়ে আজ থেকে 10 বছর আগের ঘটনা, 10 থেকে 12 বছর আগে। তো উনি তখন নতুন ওখানে ওই রেস্টুরেন্টে উনি জয়েন করেছিলেন তখন নতুন। তো যখন কাজের ফাঁকে বিরতি দিত, ব্রেক টাইম ছিল, তখন বর্তমানে অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু যেহেতু 10 বছর আগের ঘটনা, তখন ব্রেক টাইম বা আপনার কাজের ড্রেস চেঞ্জ থেকে শুরু করে সবকিছু ওই রেস্টুরেন্টেই আপনার কাস্টমারকে, যেখানে একটা ফ্লোর ছিল, ওই ফ্লোরের অর্ধেকে ছিল কাস্টমারদের জন্য, আর অর্ধেক ছিল যারা স্টাফ ছিল কাজ করতো তাদের খাওয়া, ব্রেক টাইমে গিয়ে রেস্ট করা, ড্রেস চেঞ্জ থেকে শুরু করে ওইসব কাজ করানোর জন্য। বর্তমানে ওটা সরিয়ে এখন অন্য একটু বিল্ডিং এ নেওয়া হয়েছে, যেহেতু দিন দিন স্টাফের সংখ্যা বেড়েছে। আবার তো ঘটনায় ফিরে যাচ্ছে আবার। তো উনি যেভাবে বলছেন আমি সেভাবে বলছি। তো একদিন কি হলো, উনি এভাবে আপনার যখন ব্রেকে গেল কাজের, তো যাওয়ার সময় উনি খাওয়া দাওয়া শেষ করে যখন রেস্ট করছিলেন, তখন খুবই বিভৎস একটি আওয়াজ। আর যদি সহজ করে বলি, এইরকম আওয়াজটা হচ্ছে যে কোন একটি মেয়েকে যখন মুখের মধ্যে আপনার রুমাল কিংবা শক্ত কোনো কাপড় বেঁধে 2 হাত বেঁধে যখন বসিয়ে আপনার আঘাত করা হয় শরীরে, তখন যেমন একটি শব্দ হয়, আপনার খুবই ভয়ানক শব্দ। সব মুখ দিয়ে কোনো শব্দ বের না হয়, মুখের ভিতর থেকে যখন কোনো শব্দ হয়, ওইরকম একটি শব্দ হচ্ছে। তো উনি প্রচন্ড ভয় পায়, এবং উনি এপাশ ওপাশ তাকিয়ে কাজের জায়গায় ফিরে যায় এবং গিয়ে ম্যানেজারকে রিপোর্ট করে যে এরকম আমি একটু শব্দ শুনছি, আপনি একটু তাড়াতাড়ি চলুন ওখানে। তারপর ওখানে গেল, ম্যানেজার সহ চেক করলো, কিন্তু কোনো কিছুই ওরা দেখলো না, সন্দেহভাজন মতো কিছু দেখলো না। তখন ম্যানেজার বললো যে আপনি হয়তো বা ভুল শুনেছেন বা এরকম কিছু একটা বলে ওকে সান্ত্বনা দিয়েছে, চলে আসলো। ঠিক পরের দিন
উনি সেম কাজের ফাঁকে উনি গেল বিরতিতে। তো যাওয়ার পরে ঘটনা কিন্তু খুব আপনার রাত্রে ঘটছে না, আপনার বিকেল ঘুমিয়ে সন্ধ্যার কাছাকাছি সময় করছে। তো উনি যখন সেম সময় গেল বিরতিতে, খাওয়া দাওয়া শেষ করে করছিল, তখন সেম আপনার কে যেন খুব স্পিডে ওনার পেছনে ক্রস করে আপনার দরজা দিয়ে বের হয়ে চলে গেল। তো উনি ভাবলো হয়তো বা কোনো স্টাফ কিনে আসলো, কিন্তু মনে রাখা বলে উনি যখন কিউকে আপনার ব্রেকে যায় তখন উনি যেহেতু একটু সিনিয়র পার্সন ছিল, তখন জাপানের একটা নিয়ম হচ্ছে আপনার ব্রেকের সময়টা আপনার একটু একজনের সাথে একজনের মিলতে পারে, না মিলতে পারে, হয়তো কেউ 30 মিনিট পরে যায়, কেউ আরো 1 ঘন্টা পরে যাচ্ছে, এইভাবে। তো সেক্ষেত্রে কারোর সাথে কারো দেখা নাও হতে পারে। সেক্ষেত্রে উনি একাই ছিল ওই সময়, যেহেতু উনি তখন ওনার মাথায় এটা আসেনি যে আমি তো একাই আসছিলাম। তো উনি ওটারে খুব নর্মালি ভেবে উনি আবার কাজে যায়, গিয়ে আসলে ঠিক পরের দিনের ঘটনা, খুব ফ্রিকুয়েন্টলি ঘটনাগুলো ঘটছে। তো উনি তৃতীয় দিন যখন উনি আপনার সেম ব্রেক টাইম গেলেন, রুমে খাওয়া দাওয়া করে ওই যখন রেস্ট করছিলেন, তখন ওনার সামনে দিয়ে আপনার জাপানের যে কিমোনো, যে ট্রেডিশনাল পোশাক, তো কিমোনোটা পরে একটি মেয়ে আপনার ওনার সামনে দিয়ে খুব জাপানি হাঁটার স্টাইলে খুব সুন্দরভাবে পা গুনে 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 হেঁটে হেঁটে যাচ্ছে। এবং জাপানিজ ট্র্যাডিশনাল যে জুতাগুলি, ওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, ওগুলা যখন নর্মাল কোনো জায়গা দিয়ে হাঁটে তখন খুব ভালো একটা শব্দ হয় ওখান থেকে, পা চিচিয়ে চিচিয়ে যখন ওই শব্দটা করে ওই মেয়েটি ওনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। উনি ভাবছে হয়তো বা জাপানের রেস্টুরেন্টে যখন খাবার সার্ভ করে ওই স্টাফ গুলা, মেয়ে স্টাফ যারা খাবার সার্ভ করে, ওদের আবার কি মনে করতে হবে মাস্ট। উনি ভাবছে হয়তো বা ওই কোনো মেয়ে। কিন্তু কিছুক্ষণ পরে ওনার মনে হলো যে এটা তো শুধুমাত্র ছেলেদের জন্য, মেয়েদের যে চেঞ্জিং রুম থেকে শুরু করে আপনার ব্রেক সমাজের ওটা সম্পূর্ণ ডিফারেন্ট, ওটা হচ্ছে আপনার অন্য ফ্লোরে। উনি এটা ভেবে উনি থাপ করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে উনি যখন মেয়েটার দিকেই ছিল ওখানে কেউ নেই, তখন প্রচন্ড ভয় পায়। এবং প্রচন্ড ভয় পেয়ে উনি আবার কাজের জায়গায় ফিরে গিয়ে ম্যানেজারকে সবকিছু বলার পর ম্যানেজার আসলে এসে ব্যালকনি উপরে নিচে জানালাটা খুলে এপাশ ওপাশ তাকিয়ে দেখলো যখন কেউ নেই ওখানে। তো আসলে ঘটনাটি মোটামুটি ওইখানে আপাতত শেষ হয়ে গিয়েছিল। তো পরে উনি মোটামুটি এরপর থেকে আপনার ব্রেকের সময় কিংবা রেস্ট বা সময় উনি একা যেতেন না, হয়তো কারোর সাথে যেতেন। আর যদি কেউ না থাকতো তখন উনি হয়তো বা নিচে কোন মেন স্টোর আছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে ওখানে উনি রেস্ট করতেন, ওই রুমে আর উনি আর যেতেন না। তো একটা সময় যখন কয়েক বছর পরে উনি যে ডিপার্টমেন্টে কাজ করতো, আপনার ওই ডিপার্টমেন্টে আরেকটা জাপানিজ জয়েন করে। উনিও মোটামুটি ওনার চেয়ে অনেক বেশি সিনিয়র, আমি যাতে টোটালি পেয়েছি ওনার থেকেও সিনিয়র। তো ওনার ভাষ্য মতে যে ওই লোকটি যখন ওখানে কাজ শুরু করে খুব ভালোই কাজ করছিল। তো আসলে আমি আপনাকে ইমেইলে ওই ছবিগুলো পাঠাবো যেখানে কাজ করতো। তো ওখানে যে একটি কর্নার, একটা ওই যেখানে কাজ করতো ওখানে একটা কর্নার ছিল, ওই কর্নারটাতে আপনার উচ্ছিষ্ট যে তেলগুলা থাকতো খাবার তৈরি করার পর প্রতিদিনের যে তেলগুলা ওরা ফেলে, তো ওই তেলগুলা জমানো স্টক করার মতো একটা প্লেস ছিল। ওই প্লেসটা তো খুবই অন্ধকার ছিল, ওখানে যদি কোনো লাইট লাগাতো ওই লাইটটা একদিনও টিকতো না, ওটা অটোমেটিক কেন জানো ওই লাইটটা অটোমেটিক নষ্ট হয়ে যেত, ফেটে যেত বা ব্ল্যাক হয়ে যেত ভিতরটা। তো ওই সিনিয়র যিনি নেক্সটে জয়েন করলো ওনার ঘটনা বলছে, তিনি যখন এরকম কাজ করছিল হঠাৎ করে একদিন কাজের মাথায় উনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। আবার অসুস্থ হয়ে পড়ার পরে ও কাজের মাঝখানে ছুটি নিয়ে বাসায় চলে যায়। যাওয়ার পরে 2 দিনের মাথায় উনি মারা যান। এবং মারা যাওয়ার কয়েক বছর পরে ওই জায়গাটা সম্পূর্ণ আপনার চেঞ্জ করে ফেলে আপনার অন্য একটি জায়গায় ট্রান্সফার করা হয় আপনার এই ডিপার্টমেন্টে।
ইজিবাইট ট্রান্সফার করার পরে ওই যে কর্নারটার কথা আমি বলছিলাম, যেখানে আপনার লাইট দিলে লাইট নষ্ট হয়ে যায়, ওটার মধ্যে ওরা জাপানিজরা একটা জিনিস বিশ্বাস করে ওরা, যে আমরা যেমন আপনার সুপার ন্যাচারাল জিনিসের থেকে মুক্ত হওয়ার জন্য আগুন অথবা লোহা এগুলো বিশ্বাস করে, ওরা বিশ্বাস করে আপনার বিশুদ্ধ জল, পানি এবং লবণ। আমি আপনাকে ছবি পাঠাচ্ছি, আপনি দেখে নেবেন। তো এই জিনিসটা আমি খুব অবাক হয়েছে যে ওই কর্নারটাতে এই পানির গ্লাস এবং এই লবণটা তারা রেখে দিয়েছে, এবং নির্দিষ্ট মাসের বা সপ্তাহের নির্দিষ্ট একটা সময় এই পানি এবং এই লবণটি চেঞ্জ করা হয়, এবং পাত্রটি সহ চেঞ্জ করা হয়, এবং শেষ হওয়ার পরে যখন চেঞ্জ করা হয় তখন পুরাতন যে লবণ এবং পানিগুলো থাকে এগুলো সম্পূর্ণ আপনার এমন ভাবে এগুলো নষ্ট করা হয় যাতে মানুষের সংস্পর্শে এগুলো যাতে না আসে, এমন ভাবে পানিটা এমন জায়গায় রাখে এবং লবণটা এমন ভাবে নষ্ট করে। তো আমি এই রেস্টুরেন্ট ছাড়াও জাপানে অনেক রেস্টুরেন্টে কাজ করেছি, এবং ওখানেও আপনার কিচেন রুমের নির্দিষ্ট কিছু প্লেসে এই জিনিসটা বেশিরভাগই জানালার পাশে এবং এই জিনিসটা রাখা দেখেছিলাম, দেখেছি ওদেরকে। স্পেশালি ওই জায়গাটা ছিল অন্ধকার এবং একটুখানি অপরিষ্কার ওই জায়গাটা, কিন্তু আমি এখনো বুঝি না, এবং অনেক জাপানিজকে প্রশ্ন করেছিলাম যে এই বিষয়টি প্রসঙ্গে যে কেন তারা এই জিনিসটা রাখে, ওরা কেউ ভালো কোনো উত্তর আমাকে দিতে পারেনি। এবং বিষয়টি আমার কাছে নেক্সট টাইম যদি পেয়ে যায় এটা রহস্যের কারণ অবশ্যই বুদ্ধ.com শেয়ার করবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইদ্রা থেকে। আশা করি আপনি ভালো আছেন আর আপনি তো সবসময় ভালো দলেই থাকেন। তো আজকে আমি একটি স্টোরি শেয়ার করব আটকা নিয়ে। তো স্টোরিটি শুরু করার আগে বলতে চাচ্ছি যে একটি স্টোরিটি শুরু করলাম। এটি 1998 সালের সময়ের ঘটনা, যখন হচ্ছে আমার খালু আমার খালাকে স্পন্সর করে। তো সে ভিসা পায়, আর আঙ্কেল হচ্ছে ওখানে তো থাকেন। সে আমার আঙ্কেল গিয়েছিল হচ্ছে 1995 সালে। যাই হোক, তো আঙ্কেল তো আগে উনি আলাদা একটা বাসা খুঁজতে থাকে। তো আমার আন্টি যাওয়ার পরে তারা ওরকম লাইক টাকা পয়সা ছিল না, তো অ্যাভারেজ একটা মানে একটা লেস এক্সপেন্সিভ একটা বাসা খুঁজতে থাকে। তো খুঁজতে ওরা একটা বাসা পায়। তো ওরা হচ্ছে বাসাটা রেন্টে নেয়। তো ওরা বাসায় উঠে, রেন্ট নেওয়ার পরে তো ওঠার পর থেকেই কেমন জানি একটা নেগেটিভ ফিলিংস হচ্ছে কাজ করতে থাকে। তো আমার মানে খালা বলে যে আমাদের আসলে কেমন জানি লাগতেছে, কেমন জানি একটু অন্ধকার, আর কেমন জানি লাগে, কেমন জানি থমথমের পরিবেশটা। তো এখানে কি থাকাটা ঠিক হবে? তো আমার বললো যে আপাতত এখানেই থাকতে হবে, কারণ নিউ ইয়র্কের জায়গাটা। তো পরে ওরা ওখানে ওদের সংসার শুরু করে। তো প্রথম দিন থেকে আমার খালা যেটা লক্ষ্য করে যে একটু কেমন জানি থমথমে পরিবেশ, প্লাস ওরা যখন রাতের বেলা ঘুমায় তখন ঘরের মধ্যে বিভিন্ন ধরনের শব্দ, কান্নার আওয়াজ, মানে কুপিয়ে কুপিয়ে কে জানি কান্না করতেছে, এরকম শব্দ। তো আমার খালা খালুকে ডাক দেয়, যে বলে যে কেমন জানি একটা শব্দ হচ্ছে আর কে যেন কান্না করতেছে, তুমি কি শুনতেছো? তো আমার খালু বলে যে না, আমি তো শুনতেছি না, মেবি তুমি অনেক টায়ার্ড, এই জন্য রেস্ট নাও, কিছুই না। ওরা ঘুমিয়ে যায়। তো সেকেন্ড ডেতে ওরা দেখে যে সকালে ঘুম থেকে উঠে ওরা জিনিসপত্র সবকিছু গুছিয়ে রেখেছিল, কিন্তু লিভিং রুম বা কিচেনের জিনিসপত্রগুলো এলোমেলো। তো আমার খালু তারপরও সে এতটা পাত্তা দেয় না ব্যাপারটাকে, বলে হয়তো বা তুমি ভুলে গেছো ঘুমের ঘরে। যাই হোক, তো পরে থার্ড ফোর্থ ডেতে আমার খালু ঘুমায় আছে।
ঘুমায় আছে, তখন হঠাৎ করে আমার খালু শুনতে পায় যে ওয়াশরুমে কে যেন গোসল করতেছে, মানে ঝুপ ঝুপ শব্দ। তো উনি একটু একটু মানে আশ্চর্য হয়ে যায়, এত রাতে 2টা বা 3টা হবে, কে গোসল করছে ওয়াশরুমে। তো উনি লাইটটা জ্বালায় ওয়াশরুমে যায়, গিয়ে দেখে কিছুই নাই। তো তখন হচ্ছে সে আবার শুয়ে পড়ে। তো এরকম 5-6 দিন যাওয়ার পর 6-7 দিনের মাথায় আমার খালা হঠাৎ করে ঘুমিয়ে আছে। তো ওনার হঠাৎ করে ঘুমটা ভাঙে। তো সে দেয়ালের দিকে তাকায় দেখে একটা ছায়ামূর্তি, তার লম্বা চুল, মানে আর অনেক লম্বা, মানে হাত পা গুলো অনেক লম্বা লম্বা, অনেক বড় চুল, মানে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। তো এটা দেখে আমার খালা এত ভয় পায়, সে চিৎকার করে উঠে যে আমি খুব ভয় পাচ্ছি। আমার খালুকে ডাক দেয়। তো সে বলতেছে আসলে তুমি ঘুমাও, মেবি অনেক কাজে প্রেশার পড়ে গেছে তোমার উপরে, এই জন্য হয়তো এরকম হচ্ছে, কিছু হবে না, তুমি ঘুমাও। পরে আমার খালু খালু দুজনেই সুরা করতে করতে ঘুমায় যায়। এরকম করতে করতে 15-16 দিনের মাথায় নাকি রাতে আরেকবার ওরা ঘুমাইছিল। তখন হঠাৎ করে আমার খালার গলার মধ্যে ওই ছায়ামূর্তিটা অনেক, ওই যে তার কাছ থেকে ঋণ নিয়েছে তার সাথে কথা বলে। তো কথা বলতে হলে 1-2 দিন আগে ওরা যাবে এরকম প্ল্যান করছিল। তো আজকে রাতে অ্যাটলিস্ট পার করে তারপর যে ঋণ দিয়েছে তার সাথে দেখা করবে। তো এরকম আমার খালা দুজন শুয়ে আছে, রাতের 2টা-3টা বাজে। তখন নাকি আমার খালু দেখতে পায়, হঠাৎ করে তার ঘুম ভাঙে, যে চোখ খোলার পরে সে দেখে যে উপরে ভাসমান অবস্থায় কি যেন ভাসতেছে, একটা সাদা কাপড় পরা, আর বিদ্যুতে হাসি আর চুল লম্বা বাড়ি। আমার খালু এত ভয় পায়, সে আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করে ফেলে। তো ওরা বুঝতে পারছে যে এখানে যদি ওরা থাকে ওরা প্রাণে বাঁচবে। তারপর সাডেনলি ওই যে জিনিসটা চামকে ওটা জানলা দিয়ে লাফ দেয়। তো ওরা অনেক ভয় পায়। তো ওরা রাত পর্যন্ত যেতে যেতে ফজরের নামাজ শেষ করে আল্লাহ করতে করতে এই রাতটা পার করে। তো ওরা সকালে যার কাছ থেকে নিয়েছিল তার সাথে কথা বলে। তো সে বলে, আমার খালু বলে যে আমরা অনেক কিছু জিনিস দেখেছি, আপনি আমাদেরকে বলেন, বলে আমরা কোন একটা ব্যবস্থা গ্রহণ করবো। তখন উনি বলে যে don't need to tell anyone, this house is haunted. So I have tried so many times এই বাসা থেকে ভাড়া দেওয়ার জন্য, বাট হয়নি। আর আপনারা নতুন এখানে আসছেন আর লিভ এক্সপেন্সিভ করছেন, তাই আমি বাসাটা ভাড়া দিয়ে দিয়েছিলাম। তো আমার খালু অনেক মনোক্ষুণ্ণ হয়। যাই হোক, পরে ওখান থেকে ওরা জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় শিফট করে চলে যায়। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ওদেরকে এখনো ভাবিয়ে তুলে, মানে এত হন্টেড ছিল। এটা একটা সত্যিকারের ঘটনা। তো আচ্ছা ভাই, এটাই ছিল আমার ঘটনা। তো আশা করি আমার জন্য দোয়া করবেন। আর ঘটনা যদি ভালো হয়, আপনার কাছে ভালো মনে হয়, প্লিজ দর্শকদের সাথে শেয়ার করেন। আসসালাম।